E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। কেমন আছো? তো আমরা আগের ক্লাসে স্মৃতিবিদ্যা এই চ্যাপ্টারের প্রবাহী এবং তার সঙ্গে আমরা পড়েছি। আজকে আমরা এর পরেগুলি আলোচনা করব। ধরো না, তোমাদেরকে 3টা বল দেওয়া হলো, একটা লোহার বল, একটা কাঠের বল আর একটা থার্মোকলের বল। সবগুলির আয়তন যদি সমান হয়, ওইগুলির ভর কি সমান হবে? তাহলে আমরা কি বুঝলাম যে সমান আয়তনের বিভিন্ন বস্তুর ভরটা বিভিন্ন রকম হয়। এই যে একক আয়তনের কোনো বস্তুর ভরকে বলা হয় ওই বস্তুর ঘনত্ব। তাহলে ঘনত্ব কি পেলাম? পদার্থের ভর বাই আয়তন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ঘনত্বের একক কি হতে পারে? শর্মিলা বলতে পারবে ঘনত্বের একক কি হতে পারে? হ্যাঁ স্যার। বলো স্যার, যেহেতু পদার্থর ভরকে আমরা কেজি দিয়ে ডিনোট করি এবং আয়তনকে আমরা মিটার কিউব, তাহলে আমরা ঘনত্বর একককে বলতে পারি কেজি পার মিটার কিউব। মিটার কিউব। গুড, বসো। এখন ধরো না যে 3 রকমের পদার্থ আছে। ধরো না, রূপার ঘনত্ব 10.7, অ্যালুমিনিয়াম ঘনত্ব 2.7 এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব 1। তাহলে কোনো বস্তুর ঘনত্বকে তুলনা করতে গেলে আমরা কোন উদাহরণকে সহজ সরল হিসেবে চুজ করব? অ্যালুমিনিয়ামের আসে ফ্র্যাকশন, তারপরে তোমার রূপারও আসে ফ্র্যাকশন, কিন্তু জলের ক্ষেত্রে কি হয়? 1 আসে। তাহলে আমরা 1কে আমরা অন্য একটা বস্তুর ঘনত্বকে তুলনা করতে গেলে এটাকে আমরা ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর নির্দিষ্ট তাপমাত্রায় পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে আমরা ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলবো। তো আপেক্ষিক গুরুত্ব S = d/d naught। S = d/d naught। এখন এখানে S = d/d naught। d হচ্ছে পদার্থের ঘনত্ব, d naught হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলের ঘনত্ব। এখন বলো তো আপেক্ষিক গুরুত্বের এককটা কি হতে পারে? অর্ঘ্য। আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকবে না। ভেরি গুড। বসো। অভিজিৎ বলো তো কেন ওর
একক থাকবে না, কারণ এটা একটা তুলনামূলক সংখ্যা। গুড, বসো। আমরা ছোট ক্লাসে ক্লাস 8-এ আমরা পড়েছি চাপ কাকে বলে, মনে আছে তো? বলতে পারবে যে চাপ কাকে বলে? ও সুমিলা বলো তো। স্যার, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। ভেরি গুড, সিদ্ধ। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে তরল যখন কোনো একটা পাত্রে রাখা হয়, তরল ওই পাত্রের উপর একটা চাপ প্রয়োগ করে। অর্থাৎ তরল কোনো একটা পাত্রে রাখা হলে ওই পাত্রের কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা একটা একক ক্ষেত্রফল কল্পনা করি, ওই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা ওই প্রবাহিত চাপ বলবো। তাহলে আমরা চাপ ইজিক্যাল টু কি পাই? বল মানে ঘাত বাই ক্ষেত্রফল। তাহলে আমরা ঘাত ইকুয়াল টু কি পাই? চাপ বাই ক্ষেত্রফল। ধরো না একটা কন্টেনারের মধ্যে যে তরল আছে, ওই তরলের সব বিন্দুর দিকে চাপ সমান হবে? শর্মিলা পারবে? একটা তরলের মধ্যে একটা পাত্রের মধ্যে যে তরল আছে, তরলের সব বিন্দুতে চাপ একই রকম থাকবে না। তো তাহলে আমরা একটা পাত্রের তরলের অন্য একটা বিন্দুতে আমরা চাপের পরিমাণটা করব। ঠিক আছে, এখানে দেখো চিত্রের মধ্যে একটা বিকার আছে, এখানে কে একটা বিন্দু আছে, কে বিন্দুটা জলের উপরিতল থেকে এইচ গভীরতায় অবস্থিত। এখন কে বিন্দুতে আমার চাপ নির্ণয় করতে হবে। এখন কে বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা অনুভূমিক একটা তল কল্পনা করি এবং ওই তলের ক্ষেত্রফল ধরা হলো আলফা। এই তলের ক্ষেত্রফল ধরা হলো আলফা এবং উচ্চতা আছে এইচ। এখন এই তলের উপর আলফা ক্ষেত্রফল বিশিষ্ট এবং এইচ গভীরতা বিশিষ্ট যদি আমি একটা তরল স্তম্ভ কল্পনা করি, এই তরল স্তম্ভের ওজনটি হবে ওই বিন্দুতে প্রযুক্ত বল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? কে বিন্দুতে মোট ভর কত হবে? কে বিন্দুতে মোট তরলের ভর কত হবে? ভর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আয়তন ইন্টু ঘনত্ব। রো হচ্ছে তরলের ঘনত্ব। ভি ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? এটা একটা সিলিন্ডার, মানে আলফা ইন্টু এইচ ইন্টু রো। আলফা হচ্ছে ক্ষেত্রফল, এইচ হচ্ছে উচ্চতা, তাহলে তার আয়তন কত হবে? আলফা এইচ। রো হচ্ছে তার তার ঘনত্ব। তাহলে পি বিন্দুতে মোট ওজন কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এম এর মান কত আছে? এ আলফা এইচ রো ইন্টু জি। তাহলে এখানে যে ওই ওজন হবে কি? ওই বিন্দুতে প্রযুক্ত ঘাত। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? ঘাত ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? এখানে আলফা এইচ রো জি। সুতরাং চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ और আলফা এইচ রো জি বাই এ মানে ক্ষেত্রফল আলফা ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে কোনো পাত্রে কোনো গভীরতা কোনো একটা বিন্দুতে তরলের চাপ ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এখন যদি তরলের ঘনত্বটা এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের মানটা স্থির থাকে, দ্যাট মিন্স রো এবং জিটা যদি ধ্রুবক থাকে, তাহলে আমরা লিখতে পারি যে পি ভেরিজেস এইচ। দ্যাট মিন্স তরলের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরলের চাপ বৃদ্ধি পায়। সবাই ক্লিয়ার তো? এখানে চিত্রে তোমরা কি দেখছো? তিনটা কন্টেনার আছে, তিনটা কন্টেনারের শেপটা ডিফারেন্ট। এখন এখানে ফিগারে আছে M1 M2 M3 হচ্ছে তোমার তিনটা পাত্রের জলের ভর এবং ক্ষেত্রফল এ। তিনটার
ভূমির ক্ষেত্রফল সমান a এবং উচ্চতা h। তাহলে প্রথম পাত্রে যে তরল আছে তরলের ওজন কত হবে m1 g, দ্বিতীয় পাত্রে কত হবে m2 g, তৃতীয় পাত্রে কত হবে m3 g। ঠিক আছে তো? আচ্ছা, এখন দেখো যদি তাদের ক্ষেত্রফলটা সমান হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে m2g গ্রেটার দেন m1g গ্রেটার দেন m3g। মানে প্রথম পাত্রের তরলের ওজনটা মিডিয়াম, আর 2 নম্বর পাত্রের তরলের ওজনটা বেশি হবে, 3 নম্বর পাত্রের তরলের ওজনটা কম হবে। আচ্ছা, এখন যদি আমরা সবগুলি তরলের ঘনত্ব ρ হয় তাহলে প্রথম পাত্রে ভূমিতে তার চাপ কত হবে P1 = 8 ρg। সবগুলি উচ্চতা সমান, ঘনত্ব সমান, g সমান। সিমিলারলি P2 = 8 ρg, সিমিলারলি P3 = 8 ρg। দ্যাট মিন্স P1 = P2 = P3। তাহলে সবগুলি পাত্রের ভূমিতে চাপ সমান। সুতরাং যেহেতু তাদের ক্ষেত্রফল সমান, সুতরাং তাদের উপর প্রযুক্ত ঘাত সমান হবে, ঘাত সমান হবে। এখন দেখো দুইটার মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে সবগুলি তরলের ওজন সমান না, কিন্তু এখানে সবগুলি ঘাত সমান। তাহলে আমি কোথাও একটা ভুল করেছি, এখানে আরেকটা বল প্রয়োগ হয় যেটা আমি বলিনি। তাহলে আমরা প্রমাণ করলাম যে সবগুলির 3টে পাত্রের যে ভূমিতে ঘাতটা পাত্রের আকারের উপর নির্ভর করে না, পাত্রের ক্ষেত্রফল এবং উচ্চতার উপর নির্ভর করে। এখন দেখো, এই দেখো প্রথম ক্ষেত্রে কী ছিল, এখানে আরেকটা বল ছিল যার জন্য ঘাতটা চেঞ্জ হচ্ছে। প্রথম ক্ষেত্রে তরল যে ছিল, তরলের প্রতিক্রিয়া বলের লম্ব উপাংশটা উপরের দিকে, মানে ভার্টিক্যাল আপওয়ার্ড ডাইরেকশন এদিকে, ফলে এটা 0 হয়ে যাবে, cos 90 0 হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই ডাইরেকশন, তার লম্ব প্রতিক্রিয়াটা ডাইরেকশন। তাহলে এখানে একটা উলম্ব একটা উপাংশ পাবো আর অনুভূমিক একটা উপাংশ পাবো, একটা উলম্ব একটা অনুভূমিক উপাংশ। তাহলে এই উলম্ব উপাংশটা তরলের ওজনকে কিছুটা প্রশমিত করে, ফলে এখানে ঘাতটা আমরা কম পেয়েছি, ওজন থেকে কম পেয়েছি, তরল ওজন থেকে ঘাতটা একটু কম হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, এই ডাইরেকশন নেবে, তার লম্ব প্রতিক্রিয়াটা এই ডাইরেকশন হবে। তাহলে এখানে তার দুটি উপাংশ বাই করি, একটা হচ্ছে কি তোমার আপওয়ার্ড ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশন, এটা হবে কি ভি, এটা হবে কি হরাইজন্টাল ডাইরেকশন। তাহলে এখানে ওই লম্ব প্রতিক্রিয়ার তার যে উপাংশটা নিচের দিকে, তাহলে তরলের ওজনকে কিছুটা বাড়িয়ে দিচ্ছে, ফলে ঘাতটা বেশি হচ্ছে। এই যে ঘটনাকে আমরা বলবো কি হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স বা ঊর্ধ্বস্থিতিক খুঁত। সবাই ক্লিয়ার তো? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি।
এখন যদি একটা তলকে কোনো একটা তলের মধ্যে সম্পূর্ণ খারাপভাবে নিমযুক্ত করা হয়, তাহলে তার ওই তলের সব বিন্দুর চাপ সমান থাকবে না। আচ্ছা, তাহলে আমরা ওই তলের একটা তলের তার যে গড় চাপটা আমরা প্রমাণ করতে পারি ওই তলের ভারকেন্দ্র দিয়ে তার যে চাপ হবে ওই চাপের সমান। এখানে দেখো PQRS একটা আয়তক্ষেত্রাকার তল আছে, ওই তলের দৈর্ঘ্য ধরা আছে কত A, প্রস্থ ধরা আছে কত B। তাহলে PQ তলে যে কোনো বিন্দুতে চাপ কত হবে? P = H ρg। যদি ত্বরণের ঘনত্বটা রো হয়, ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মানটা g হয়। তাহলে এখানে SR তলে চাপ কত হবে? অর্ঘ্য বলো স্যার। H + B ρg। গুড, H + B ρg, ভেরি গুড। বসো, H + B ρg। এখন ওই তলের গড় চাপটা কত হবে? গড় চাপ H ρg + H + B ρg / 2 = H ρg + H ρg + B ρg / 2 or 2H not same 2H ρg + B ρg / 2 or H ρg + B / 2 ρg or H + B / 2 ρg। তাহলে আমরা পেলাম যে একটা তলকে খারাপভাবে তলে নিমযুক্ত করলে তার যে গড় চাপটা। এখানে দেখো সি পয়েন্টে কি হচ্ছে? সি পয়েন্টে হচ্ছে ভারকেন্দ্র। ভারকেন্দ্র থেকে তরলের এই উপরিতল মুক্ততলের উচ্চতা কত হবে? হবে H + B / 2। এখানে চিত্রের মধ্যে দেওয়া আছে H + B / 2। তাহলে আমরা এখানে H + B / 2 এর পরিবর্তে আমরা H লিখতে পারি, H × ρg। Hটা কি? ভারকেন্দ্রের গভীরতা মুক্ততল থেকে। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করলাম যে একটি তলকে খারাপভাবে তরলে নিমযুক্ত করলে তরলের গড় চাপটা তার ভারকেন্দ্রে প্রযুক্ত চাপের সমান। তাহলে এখানে এই ভারকেন্দ্রে চাপ পেলাম, তাহলে এখানে ঘাত কত হবে? H + B / 2 × ρg P। তাহলে মোট ঘাত কি পেলাম? F = P × A ক্ষেত্রফল, B + H + B / 2 হোল ইন্টু ρg ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল A B, দৈর্ঘ্য A, প্রস্থ B। এখানে কয়েকটা প্রবলেম আছে, কয়েকটা প্রবলেম আমরা করি। প্রথম প্রবলেমটা কি আছে? যে একটি অলঙ্কার ফাঁপা সন্ধিনী বায়ুতে এবং জলে ওর ওজন যথাক্রমে 288.75 গ্রাম এবং জলে আছে 258.75 গ্রাম। এখন বের করতে কি বলেছে? আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে ওর ফাঁপা অংশের আয়তন নির্ণয় করতে বলেছে। কোশ্চেনটিকে তোমরা সবাই বুঝেছ? আচ্ছা, তাহলে আমরা সলভ করি। মনে করি অলঙ্কারের মোট আয়তন V, অলঙ্কারের মধ্যে যে ফাঁপা অংশ যে এয়ার আছে, যে গ্যাপ আছে, তার আয়তন ধরা হলো স্মল v। তাহলে অলঙ্কারের উপাদানের আয়তন কত হবে? v মাইনাস ক্যাপিটাল V মাইনাস স্মল v। আচ্ছা, ওই অলঙ্কারকে যখন বায়ুতে ওজন করা হয়েছে এবং জলে ওজন করা হয়েছে, জলে ওজন করলে ওর ওজনটা একটু কম হবে।
যেটা কম হবে ওটা তার আয়তনের সমান। তাহলে ওই তরলে নিমজ্জিত অবস্থায় তার ওজনের হ্রাস কত হবে? ওজনের হ্রাস হবে তোমার 288.75 মাইনাস 258.75, মানে ওই অলঙ্কারকে তরলে নিমজ্জিত করার ফলে তার যে ওজনের আপাত হ্রাস হচ্ছে এত। কত হবে? মোটামুটি আমরা করতে পারি 30 গ্রাম, ওজন হ্রাস 30 গ্রাম। সুতরাং অলঙ্কারের আয়তন V = 30 কিউবিক সেন্টিমিটার। সবে করেছ? V = 30 সেন্টিমিটার। সুতরাং প্রশ্ন অনুসারে আমরা কি পাই যে V মাইনাস স্মল ভি এটা কি হচ্ছে? আয়তন। আয়তন ইন্টু ঘনত্ব। ঘনত্ব মানে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব এখানে কত আছে? 10.5। তাহলে আয়তন ইন্টু ঘনত্ব আমরা কি পাই? ভর পাই। বায়ুতে অলঙ্কারের ভর কত ছিল? 288.75। সুতরাং এখানে ভি বিরোধটা আমরা এখানে বসাতে পারি। তাহলে 30 মাইনাস ভি নট ইকুয়াল টু 288.75 10.5। কত হবে এখানে? এটা বাড়িতে তোমরা করো তো, বাড়িতে করে নেবে। এটা ভি ইকুয়াল টু 30 মাইনাস হতে হবে 288.75 বাই 10.5। বাড়িতে এটা সলভ করবে। এটা হবে কি? ইউনিট কি হবে? কিউবিক সেন্টিমিটার। এখন দেখো 2 নম্বর আরেকটা প্রশ্ন আছে এখানে। কত উচ্চতা পর্যন্ত তরল পূর্ণ করলে একটি চুম্বাকৃতি পাত্রের খাড়াতলের মোট বল ওর তল দেশের উপর প্রযুক্ত বলের সঙ্গে সমান হয়? ধরুন একটা পাত্রের মধ্যে তরল আছে, তার গভীরতা ধরা হয়েছে কত? এইচ ধরা হয়েছে। এটা ফিগারটা এরকম আর কি। ব্যাসার্ধ আছে আর, মনে করি এইচ গভীরতায় তরল দ্বারা পূর্ণ করলে তার যে প্রযুক্ত ঘাতটা, এই ঘাতটা তার দেওয়ালের ঘাতের সমান হবে। তাহলে এখানে এই বিন্দুতে ভূমিতে চাপ কত হবে? ভূমিতে চাপ কত হবে? এইচ রো জি। তাহলে ভূমিতে ঘাত কত হবে? ক্ষেত্রফল ইন্টু চাপ ইন্টু ক্ষেত্রফল। ঘাত কত হবে? F1 = H রো জি ইন্টু ক্ষেত্রফল। পাত্রটা একটা সিলিন্ডার ছিল, তাহলে তার ভূমিটা একটা ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফলের ভূমিটা একটা বৃত্তের হবে। বৃত্তের ক্ষেত্রফল কি পাই আমরা? পাই আর স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে পাত্রের দেওয়ালে মোট ঘাত কত হবে? F2 = এটা হচ্ছে এইচ হলে মোট চাপ কত হবে? মোট চাপ হবে H/2 রো জি। আমরা এর আগের একটা কোশ্চেনে পড়েছিলাম যে কোনো তলের মধ্যে মোট চাপটা কী হবে? মোট গড় চাপটা কী হবে? হাইটকে 2 দিয়ে ডিভাইড করতে লাগবে। আচ্ছা, তাহলে এখানে কত হবে? H/2 রো জি ইন্টু ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত হবে? যেহেতু এটা একটা সিলিন্ডারের তলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। তাহলে আমরা কত পেলাম এখানে? এইচ রো জি পাই আর এইচ। ঠিক আছে তো? আচ্ছা, এখন দেখো কোশ্চেনে বলেছে যে ভূমিতে যে ঘাতটা হবে তার দেওয়ালের ভরের সমান হবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি F1 = F2।
F1 এর ভ্যালু কত আছে এখানে? F1 এর ভ্যালু কত আছে? h rho g pi r স্কয়ার ইকুয়াল টু h rho g বাই rh। এখান থেকে h ক্যান্সেল হয়ে গেছে, রো রো ক্যান্সেল, জি জি ক্যান্সেল। এখানে পাই আছে না একটা? এখানে পাই আছে তো একটা পাই, এখানে একটা পাই আছে, পাই পাই ক্যান্সেল। তাহলে আলটিমেটলি কি থাকবে? আর ইজ ইকুয়াল টু এইচ। দেখো তো ঠিক আছে নি? আর ইজ ইকুয়াল টু এইচ। তাহলে আমরা ওই যে পাত্রটা চুজ করব, ওই পাত্রের ব্যাসার্ধটা তার উচ্চতার সমান হবে। এবার 3 নাম্বারটা তোমরা বাড়িতে করবে। তোমাদের কোনো প্রশ্ন আছে? 3 নম্বরে একটা প্রশ্ন, ধরো না একটা সংকর ধাতু, তার মধ্যে লোহা আছে, অ্যালুমিনিয়াম আছে, লোহা এবং অ্যালুমিনিয়াম আছে। এই সংকর ধাতুর আয়তন এবং ভরটা যথাক্রমে V is equal to 100 cc, M is equal to 588 গ্রাম। মানে সংকর ধাতুর আয়তন কত আছে? 100 গ্রাম পার সিসি, আর এই ভর কত আছে? 588। এবং F1 এর আপেক্ষিক গুরুত্ব 8, আর অ্যালুমিনিয়ামের আপেক্ষিক গুরুত্ব 2.7 যদি হয়, তাহলে এই সংকর ধাতুর মধ্যে লোহা এবং অ্যালুমিনিয়ামের আয়তন অনুপাত কত হবে বাড়িতে করবে। তাহলে তোমরা 2টা কোশ্চেন বাড়িতে করবে। ওকে, থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।